জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ, পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। এরপর থাকছে অবশেষে একসাথে আন্দোলনে নামছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন। জয় হাসিনার কুকর্ম নিয়ে অবশেষে হার্ডলাইনে বাইডেন প্রশাসন, ক্ষমতা ছাড়ছে হাসিনা। থাকছে পিনাকি ভট্টাচার্য বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বক্তব্য নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, এসব দাবি ফলস। যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতা উৎসাহিত করা। 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন সদ্য ঢাকা সফর করে যাওয়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখে বলে এই অঞ্চলে যে ধারণা বিদ্যমান সেটাও খণ্ডনের চেষ্টা করেন লু। বলেন, বাংলাদেশে নিজ স্বার্থ, নিজস্ব বিবেচনা বা দৃষ্টিকোণ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র, ভারত, চীন কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে নয়। তিনি বলেন, বাংলাদেশি বন্ধুদের সঙ্গে আমরা সরাসরি আলোচনা করি, তবে এটাও সত্য যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা হয় এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে। সেই আলোচনায় শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, কখনো কখনো বাংলাদেশ প্রসঙ্গও থাকে। দেশের সম্পদ লুট করে আওয়ামী নেতাদের দুবাইয়ে আবাসন খাতে সম্পদের পাহাড়। তার মধ্যে আছেন বিভিন্ন রাজনৈতিক অপরাধী, অর্থ পাচারকারী এবং নিষেধাজ্ঞা পাওয়া লোকজন। তালিকায় আছেন 394 জন বাংলাদেশি। 2022 সালে তারা দুবাইয়ে 641টি সম্পদের মালিক হয়েছেন। এর মূল্য 22 কোটি 53 লাখ ডলার। তবে এসব বাংলাদেশি কারা, তাদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। তালিকায় আছেন ভারতীয়রাও, তার মধ্যে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি অন্যতম। আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পরিবারের সদস্যরাও। দুবাই আনলকড শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে একথা বলা হয়েছে। এই অনুসন্ধানী প্রকল্পে সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওয়ের E24। তা প্রকাশ করেছে ট্যাক্স অবজারভেটরি.eu সহ বিভিন্ন মিডিয়া। এতে বলা হয়, 2020 সালে 405 জন বাংলাদেশি দুবাইয়ে 657টি সম্পদের মালিক হয়েছিলেন। এর মূল্য ছিল 21 কোটি 12 লাখ ডলার। আরও বলা হয়, সিটি ওয়াইজ 2020 সালে 562 জন বাংলাদেশি এমন সম্পদের মালিক ছিলেন। এর মূল্য ছিল 37 কোটি 53 লাখ। কিন্তু 2022 সালে এমন বাংলাদেশির সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় 532 জনে। তাদের সংখ্যা কমলেও সম্পদের পরিমাণ দাঁড়ায় 37 কোটি 74 লাখ ডলার। 7 জানুয়ারি নির্বাচনের 4 মাসের বেশি সময়ের পর আবারও নতুন কর্মসূচি নিয়ে রাজপথে ফিরতে যাচ্ছে বিএনপি সহ সমমনা দল এবং জোটগুলো। এরই অংশ হিসেবে সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এতে আন্দোলনের নতুন রোডম্যাপ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, কর্মসূচির নতুনত্ব ও ভিন্নতার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এই আন্দোলন পরবর্তী নির্বাচনের জন্য করা হবে নাকি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে করা হবে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করছে দল ও জোটগুলো। এর সঙ্গে আন্দোলনের কৌশল, ধরন, আন্তর্জাতিক প্রভাব এবং আন্দোলনের ভবিষ্যতের বিষয়েও খোলামেলা আলোচনা করেছেন তারা। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। বিএনপির পাশাপাশি দল এবং জোটগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেরা বসে আলোচনা করবে। এরপরে লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, 2014 সালের জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে নয়াদিল্লি তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন শীর্ষ কূটনীতিককে ঢাকায় পাঠিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল। ভারতের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রাক্তন সামরিক শাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে অংশ নিতে রাজি করানো। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠে যায়। সরকারের নেতৃত্বে ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ, বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
দলের নেত্রীকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছিল। ঢাকায় তার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। তার বাড়ির চারপাশের রাস্তা অবরোধ করে রাখা হয়। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল নির্বাচনে বয়কটের হুমকি দিয়ে আসছিল। এ সময় পিনাকি ভট্টাচার্য বলেন, জাতীয় পার্টির প্রধান এরশাদকে একজন সম্ভাব্য কিংমেকার হিসেবে বিবেচনা করা হয়েছিল। তিনি বাংলাদেশের দুটি প্রধান দলের যে কোনোটিকেই ক্ষমতায় আনতে সক্ষম ছিলেন, তবে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছিলেন। তিনি পরে সাংবাদিকদের বলেছিলেন যে ভারতীয় কূটনীতিকের তার নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসার কারণটি ছিল কট্টরপন্থী ইসলামী দল এবং বিএনপির মিত্র জামায়াতে ইসলামের উত্থান রোধ করা। তবে ভারতের এই পদক্ষেপকে একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হয়েছে। এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়, কারণ আওয়ামী লীগের মতো ভারতের পছন্দসই কৌশলগত রাজনৈতিক মিত্রকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের এই পদক্ষেপটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। অনেক বছর পর নির্বাচনের কথা বলতে গিয়ে এরশাদ জানান, 2014 নির্বাচনে বয়কটের কারণে 300টি সংসদীয় আসনের মধ্যে 154টিতে একক প্রার্থী ছিল। ফলে ভোট শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সে সময় নয়াদিল্লির গদিতে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। হাসিনা সে সময়ে বাংলাদেশের নির্বাচন পরিচালনার প্রশ্নের রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি থেকে সরে আসেন। এর আগে বাংলাদেশ এমন একটি ব্যবস্থা অনুসরণ করেছিল যেখানে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচনের সময় একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের রীতি ছিল। কিন্তু হাসিনা 2011 সালে এটি বাতিল করে দেন। নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ করার পর কার্যত বিরোধী দল ছাড়াই আওয়ামী লীগ দীর্ঘায়িত শাসনের সূচনা করে। পিনাকি বলেন, হাসিনার 2024 সালে নির্বাচনী বিজয় এতটাই বিতর্কের সৃষ্টি করেছিল যে দ্য ইকোনমিস্ট এটিকে একটি প্রহসন হিসেবে চিহ্নিত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সরকারগুলো এটিকে অবাধ বা ন্যায্য বলে মনে করেনি। সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে দমন করার পর বিরোধীরা মূলত নির্বাচন বয়কট করে। বিএনপি নেতৃত্ব তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সন্দেহজনক অভিযোগে 2017 সাল থেকে গৃহবন্দী। আওয়ামী লীগ সরকার হাজার হাজার বিরোধী কর্মী ও নেতাদের আটক করে। ভোটে পছন্দের প্রার্থীকে বেছে নেবার সুযোগ না থাকায় ভোটারদের উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। স্বতন্ত্র পর্যবেক্ষকরা মনে করেন এটি 10%-এরও কম। আনুমানিক 41% সরকারি পরিসংখ্যানের সাথে এই পরিসংখ্যান মেলে না।